আজকের মুভিটা কোনো কাল্পনিক গল্পের উপর নির্মিত নয়, বরং আজকের মুভিটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা, যেটা 1950 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে আয়লা নামক একটি ছোট্ট মেয়ের জীবনের উপর ঘটে যাওয়া গল্প নিয়ে তৈরি। আর মুভিটির নামও হচ্ছে আয়লা দ্য ডটার অফ ওয়ার, যার IMDb রেটিং 8.4 আউট অফ 10 এবং 97% গুগল ইউজাররা এটিকে পছন্দ করেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, এই মুভিটি দেখা শেষে আপনার চোখে পানি আসবেই, কিন্তু সে পানিটা শুধু দুঃখের হবে না, তার মধ্যে অনেক সুখও থাকবে। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়। এই গ্রামে বসবাস করত একটি পরিবার, আর তাদের একটি ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল সিউল। সে ছিল খুবই হাসি খুশি আর চঞ্চল একটি মেয়ে। গ্রামবাসীরা সবাই মিলে খুব ভালো একটি সময় পার করছিল তখন। কিন্তু হঠাৎই তাদের উপর বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়, কারণ উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধটা ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল, যেটা কিনা নিরীহ গ্রামবাসীরা ততক্ষণে বুঝে উঠতে পারেনি। সিউলের মা সিউলকে একটি নিরাপদ জায়গায় রেখে সিউলকে বলে যে, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে নিতে আসব, তুমি এখানে অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু 7 বছরের বাচ্চা মেয়েটির ধারণাই ছিল না এটাই তার মায়ের সাথে শেষ দেখা। এরপরই দেখা যায় নর্থ কোরিয়ার আর্মিরা পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছে, আর যারা বেঁচে ছিল তাদেরকে তারা কয়েদি বানিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আর্মিরা সিউলকে খুঁজে পায়নি, আর বাচ্চা মেয়েটি তার মায়ের জন্য এখনো অপেক্ষা করে যাচ্ছে। সে ভাবছে তার মা কিছুক্ষণের মধ্যে এসে তাকে নিয়ে যাবে, কিন্তু নিষ্পাপ মেয়েটি জানে না যে তার মাকে আর্মিরা অলরেডি মেরে ফেলেছে। সিউল কাঁদতে থাকে আর এক বুক ভরা আশা নিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, এক অন্তিম অপেক্ষা। এরপরই দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় তুর্কিতে। আমরা সুলেমান নামক একজন তুর্কি সৈনিককে দেখি। সুলেমান তার কলিগের সাথে সাইকেলে করে শহর থেকে কোথাও যাচ্ছিল, আর তখনই নুরান নামক একটি মেয়েকে দেখানো হয়। নুরান সুলেমানকে খুবই পছন্দ করত, আর সুলেমানও নুরানকে অনেক পছন্দ করত, কিন্তু তারা কখনোই কাউকে কিছু বলেনি। নুরানের বান্ধবী নুরানকে বলে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের জন্য তুর্কি থেকে অনেক সৈনিককে সেখানে পাঠানো হবে, হয়তো তোমার এই ভালোবাসার মানুষটিকেও সেখানে যেতে হবে। এটা শুনে নুরান কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে চাচ্ছিল না যে তার প্রিয় মানুষটি কখনোই এই যুদ্ধে জড়াক। কিন্তু নুরানের এই ভয়টাই বাস্তবে পরিণত হয়। আর্মি প্রধান সুলেমানকে বলে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়া তুর্কির কাছে সাহায্য চেয়েছে, আর যার ফলে তোমাকে সহ আরো অনেক সৈনিককে সেখানে পাঠানো হবে। সুলেমান রাতের বেলা বাসায় ফিরে এই কথা নুরানকে জানায়, কিন্তু নুরান তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি হয় না। সে বলতে থাকে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তখন আমার কি হবে? সুলেমান তাকে বোঝায় যে দক্ষিণ কোরিয়ার এখন তুর্কিকে অনেক প্রয়োজন, আর তুর্কি সরকারের আমাদের মতো অনেক সৈনিকের প্রয়োজন, তো আমাকে দেশের জন্য হলেও যেতে হবে। নুরান তার মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও সুলেমানকে খুশি মনে বিদায় দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে জাহাজে। সুলেমান যাওয়ার পূর্বে তার বাবা মার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়, আর সেই চিঠিটা যখন তার বাবা মা পায় তাদের দুশ্চিন্তা হয় ঠিকই, কিন্তু তারা অনেক গর্ববোধ করে। সুলেমান আরও একটি চিঠি নুরানের উদ্দেশ্যে লিখে যায়, আর সে চিঠিতে এই প্রথম তার ভালোবাসার কথা সে নুরানকে জানায়। সে নুরানকে বলে যে আমি খুব শীঘ্রই ফিরে আসব, আর আমরা বিয়ে করব। এরপরই দৃশ্য চলে যায় সুলেমানের কাছে, আর আমরা দেখতে পাই যে সুলেমান খুব ভালো মনের একজন মানুষ। একদিন সুলেমান কিছু পিঁপড়া দেখতে পায়, কিন্তু সে সেগুলোকে মারার পরিবর্তে তাদেরকে সে নিজ হাতে খেতে দেয়। আমরা বুঝতে পারি যে সুলেমান লড়াই, মৃত্যু এসব কিছুই চায় না, সে মানুষের শান্তি চায়। কিন্তু সুলেমানের এই ভালো মানসিকতা তার সিনিয়র এবং তার সহযোদ্ধাদের অনেক চিন্তায় ফেলে দেয়, কারণ যে মানুষটি পিঁপড়া মারতে ভয় পায় সেই মানুষটি কিভাবে মানুষ মারবে। সুলেমানদের জাহাজটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষজন তাদেরকে বন্দরে স্বাগত জানায়। সুলেমান এবং তার বন্ধু আলী যখন গাড়িতে করে ক্যাম্পের দিকে যাচ্ছিল, তখন তারা চারিদিকে শুধু লাশ দেখতে পায় আর মানুষের হাহাকার দেখতে পায়। তারা ক্যাম্পে পৌঁছানোর পর একজন সৈনিক সুলেমানকে বলতে থাকে যে আমেরিকা ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে, আর আমরা এর ফলে খুব দ্রুত বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু সুলেমানদের ভাগ্য অতটা ভালো ছিল না।
উত্তর কোরিয়ার প্লেন তখন সুলেমানদের ক্যাম্পের উপর আক্রমণ করে বসে, আর এর ফলে সেখানে অনেক মানুষ মারা যায়। আর সুলেমান বুঝে যায় যে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার দুজন সাথী সহ শহরের দিকে যাচ্ছে জিপে করে। যাওয়ার পথে শত্রুরা তাদের উপর আক্রমণ করে বসে, আর সুলেমান আর তার সাথীরা কোনোভাবে তাদের নিজের জীবন বাঁচিয়ে নেয়। তারা একটি জঙ্গলে ঢুকে, আর তারা চারিদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায়। সুলেমানরা একটি বাচ্চার কান্নার আওয়াজ টের পায়, আর তারা তখনই সেই বাচ্চাটির কাছে চলে যায়। আর এই বাচ্চাটি আর কেউ নয়, এই বাচ্চাটি হচ্ছে সেই মাসুম বাচ্চাটি যার নাম ছিল সিউল। আর আমরা দেখতে পাই সিউল তার মৃত মায়ের লাশের পাশে বসে আছে, অর্থাৎ আমরা বুঝি সিউল তার মায়ের লাশটি খুঁজে পেয়েছিল, কিন্তু সে তার মাকে ছেড়ে কোথাও চলে যায়নি। অবুঝ শিশুটির কাছে তার মৃত মাই ছিল তার শেষ আশ্রয়ের জায়গা। সুলেমান সিউলের দিকে হাত বাড়ায়, আর সিউল কিছু না বুঝেই সুলেমানের কোলে ঝাঁপিয়ে পড়ে। এরপরই তারা সিউলকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সুলেমানের এক বন্ধু সুলেমানকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি নর্থ কোরিয়ার না সাউথ কোরিয়ার। সুলেমান তাকে উত্তর দেয় যে সে নর্থ কোরিয়ার না সাউথ কোরিয়ার সেটা আমাদের দেখার বিষয় না, সে একজন নিষ্পাপ বাচ্চা, এটাই তার বড় পরিচয়। আর আমাদের দায়িত্ব হচ্ছে এই নিষ্পাপ বাচ্চাটির দেখাশোনা করা। আর এরপরই সুলেমান বাচ্চা মেয়েটির নাম আইলা রেখে দেয়। আর আইলা মানে হচ্ছে চাঁদের টুকরা। আর আইলা আসলে পৃথিবীর বুকে একটি চাঁদের টুকরার মতো ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি আপনারাও একমত হবেন। যাই হোক, এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই জেনারেল সৈনিকদের ব্রিফ করছে, আর সে বলছে যে আমেরিকা এবং তুর্কি সাপোর্ট করছে দক্ষিণ কোরিয়াকে, এবং চীন সাপোর্ট করছে উত্তর কোরিয়াকে। দৃশ্য চলে যায় আইলা এবং সুলেমানের কাছে। আইলা এখন সুলেমানকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আইলা সব সময় সুলেমানের কুলে কুলে থাকে। একদিন সৈনিকরা তাদের ক্যাম্প পরিবর্তন করছিল, তার গাড়িতে করে অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়, আর তাদের সাথে আইলাও ছিল। যাওয়ার পথে হঠাৎ করে সুলেমানদের গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে রেখে বাকি সৈন্যরা সামনের দিকে এগোতে থাকে। আর তখনই হঠাৎ করে সুলেমানদের উপরে চাইনিজ কিছু সৈন্য আক্রমণ করে বসে। আর এই প্রথম সুলেমান আইলাকে বাঁচানোর জন্য মানুষকে মেরে ফেলার ডিসিশন নেয়। সুলেমান অস্ত্র ছাড়াই কয়েকজন চাইনিজ সৈন্যকে বুদ্ধি দিয়ে মেরে ফেলে। ব্লাস্টের শব্দ শুনে সুলেমানের অন্যান্য বন্ধুরাও সেখানে চলে আসে। একটা সময় এমন হয় যে আহত সুলেমানকে একজন চাইনিজ সৈনিক প্রায় মেরেই ফেলছিল, আর তখনই সুলেমানের একজন বন্ধু এসে ওই চাইনিজ সৈনিককে মেরে ফেলে আর সুলেমানকে বাঁচিয়ে নেয়। সুলেমান বেঁচে তো যায় ঠিকই, কিন্তু সে খুবই আহত হয়। সুলেমানকে হসপিটালে ভর্তি করানো হয়। আর এই খবরটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে যে চাইনিজরা তুর্কিদের উপর আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়ায়। নুরান যখন এই খবরটি শুনে সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সুলেমানের জ্ঞান ফিরে আসে। আইলা তার আঙ্গুল ধরে তার পাশে চুপ করে শুয়েছিল। সুলেমানের বন্ধুরা তখন সুলেমানকে বলে যে আইলা গতকাল রাত থেকে এখনো ঘুমায়নি, সে এক মুহূর্তের জন্য তোমার পাশ থেকে সরে যায়নি, তোমার হাত ধরে চুপ করে বসেছিল। সুলেমান এটা শুনে খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে দক্ষিণ কোরিয়ার আর্মি চিফের কাছে এই খবরটি পৌঁছে গিয়েছে যে একজন তুর্কি সৈন্য দক্ষিণ কোরিয়ার একজন বাচ্চাকে লালন পালন করছে। তারা নিজেরা ডিসিশন নেয় যে তুর্কি অলরেডি আমাদেরকে অনেক সাহায্য করেছে, তাদের উপর আর বোঝা চাপানো উচিত হবে না, তাই আমাদের বাচ্চাকে আমাদেরই দেখাশোনা করতে হবে। এরপরই দেখা যায় যে সুলেমানের কমান্ডার সুলেমানকে ডেকে পাঠিয়েছে, আর তাকে বলে যে আইলাকে দক্ষিণ কোরিয়ার সরকার তার দায়িত্ব নেবে। কিন্তু সুলেমান কোনোভাবেই রাজি হয় না আইলাকে তাদের দিয়ে দিতে। তখন কমান্ডার সুলেমানকে জানায় যে কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া তোমাকে বীরত্বের মেডেল দিবে, তখন তুমি আইলাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাবে না, তুমি আইলাকে লুকিয়ে রাখবে। আর এরপরই দেখা যায় সেই দিন চলে এসেছে। আজ সুলেমানকে বীরত্বের মেডেল দেওয়া হবে। সে আইলাকে লুকিয়েও রেখে এসেছিল, কিন্তু আইলা তখনই হঠাৎ করে সেখানে চলে আসে। আইলার সুলেমানের প্রতি তীব্র ভালোবাসা দেখে কোরিয়ান সরকার ডিসিশন নেয় যে আইলার যতদিন কোনো আত্মীয় না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সে সুলেমানের কাছেই থাকবে। এই ঘোষণা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ আইলা ছিল এই ক্যাম্পের সকল সৈনিকের ভালো থাকার মেইন কারণ। আইলা সুলেমানের এই খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে, আর এটা শুনে নুরান কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবে সুলেমান তো বেঁচে আছে অ্যাটলিস্ট। কিন্তু নুরানের মধ্যে একটি ভয়ও কাজ করে। সে তো সুলেমানকে খুব ভালোভাবে চিনে, কারণ সে জানে যে সুলেমান এই মেয়েটির জন্য তার নিজের জীবনও দিতে পারে। আর এভাবেই কয়েকটি মাস কেটে যায়। আইলা সবসময় সুলেমানের সাথেই থাকে। আইলা এখন ওই ক্যাম্পের পুরো ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পের সবাই আইলার বন্ধুতে পরিণত হয়েছে।
তারা সবাই আয়লার সাথে খেলতে থাকে। ক্যাম্পের সবাই এই ছোট্ট মানুষটির মুখ দেখে তাদের যুদ্ধের সব খারাপ স্মৃতিগুলো ভুলে থাকে। আর আয়লা এখন সুলেমানকে তার বাবা ভাবতে শুরু করেছে। আয়লা একদিন সুলেমানের জন্য একটি পেইন্টিং করে, আর এটা দেখে সুলেমান বুঝে যায় যে আয়লা তাকে কতটা ভালোবাসে। কিছুদিন পরে সুলেমানদের পাশের শহরেই একটি মেলা হচ্ছিল। তখন সুলেমান আয়লা এবং তার বন্ধুকে নিয়ে সেই মেলায় যায়। তারা অনেক মজা করে, তারা একসাথে তিনজন অনেক ছবি তুলে। কিন্তু বাসায় ফিরে আয়লা যখন ঘুমিয়ে যায়, তখন আয়লার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তারা ভাবতে থাকে কিছুদিন পরেই তো তাদেরকে তুর্কি ফিরে যেতে হবে। তখন তারা আয়লাকে ছাড়া কিভাবে থাকবে। পরের দৃশ্যে দেখা যায় যে সুলেমানের একজন বন্ধু সুলেমানকে বলছে যে পাশের গ্রামে কিছু লোক আয়লার রিলেটিভ হিসেবে তাদেরকে দাবি করছে। সুলেমান তখন তার বন্ধুকে বলে যে তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, আমি নিজেই এর খোঁজ খবর নিব। রাতের বেলা সুলেমান বের হয় সেই গ্রামের উদ্দেশ্যে, কিন্তু এটা ছিল শত্রুপক্ষের একটি জাল। কারণ তারা জানতো যে সুলেমানকে এই কথা বললে সুলেমান অবশ্যই আসবে। তারা সুলেমানকে মারার চেষ্টা করে, কিন্তু সুলেমানের বন্ধু আলী এই বিষয়টা জেনে গিয়েছিল। সে দ্রুত সেখানে এসে সুলেমানকে বাঁচিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সুলেমানের বন্ধু আলী ছিল মার্লিন নামক একজন গায়িকার প্রচন্ড বড় ফ্যান। মার্লির একটি কনসার্ট পাশের শহরে ছিল, সে সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু আলীর আজ ডিউটি ছিল, তাই তার সেখানে যাওয়া হয় না। তখন সুলেমান তাকে বলে যে আমি তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে আসবো সেই গায়িকার থেকে। সুলেমান আয়লাকে নিয়ে সেই কনসার্টে চলে যায়, আর আয়লার জন্য সে একটি অটোগ্রাফও পেয়ে যায়। অটোগ্রাফটি সুলেমান ক্যাম্পে ফিরে তার প্রিয় বন্ধু আলীকে দেয়। আলী এটা দেখে খুবই খুশি হয়, আর তখনই শত্রুদের ছোড়া একটি গুলিতে সে সেখানে মারা যায়। সুলেমান চিরদিনের জন্য তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে। সুলেমান যখন তার কবরের কাছে যায়, সে প্রচন্ড কাঁদতে থাকে আলীর জন্য, আর তার কান্না দেখে আয়লাও কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় যে তুর্কিদের দক্ষিণ কোরিয়ায় 1 বছর হয়ে গিয়েছে, আর যুদ্ধ এখন প্রায় শেষ। তাই তুর্কিদের এখন ধীরে ধীরে তাদের বাড়ি ফিরে যেতে হবে। সকল সৈন্যরা ফিরে যাচ্ছিল, আর তারা আয়লাকে ধরে প্রচন্ড কান্না করছিল, কারণ তারাও আয়লাকে অনেক মিস করবে। কিন্তু সুলেমান ডিসিশন নেয় যে সে ফিরে যাবে না, সে আয়লার জন্য এখানে থেকে যাবে আপাতত। সৈনিকরা চলে যায়, নতুন কিছু সৈনিক আবারও আসে সেখানে। সুলেমান দেশে না ফিরে যাওয়ায় তার বাবা মা এবং নুরান সবাই খুবই কষ্ট পায়। সুলেমান একদিন আয়লাকে নিয়ে বসেছিল, আর সে রেডিওতে গান শুনছিল, আর তখনই সে শুনতে পায় নুরানের রিকোয়েস্টে একটি গান। গানটি শুনে সুলেমানের বুক ফেটে যায়, কারণ সে তো নুরানকে অনেক ভালোবাসতো। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সুলেমানের বেস্ট ফ্রেন্ড লিলি, সে যখন রেডিওতে ওই প্রোগ্রামটি শুনে, সে বুঝে যায় সুলেমান অন্য কাউকে ভালোবাসে, আর লিলি সুলেমানকে ভালোবাসতো। লিলি প্রচন্ড কাঁদতে থাকে। অন্যদিকে সুলেমান গানটি শুনে আয়লাকে বলতে থাকে আমি যদি কখনো তুর্কি ফিরে যাই, তাহলে তোমাকে নিয়ে অবশ্যই তুর্কিতে ফিরব। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান গিয়েছে তার সিনিয়রের কাছে আয়লাকে নিয়ে তুর্কিতে ফিরে যাওয়ার জন্য। তার সিনিয়র তাকে বলে যে এটা আর্মি, এটা কোনো মজার জায়গা নয়, তুমি যতক্ষণ আর্মিতে রয়েছো তোমাকে আর্মির সকল রুলস মেনেই চলতে হবে। এরপরই আমরা একজন কোরিয়ান টিচারকে দেখতে পাই, সে আয়লার দায়িত্ব নিতে চায়। সে সুলেমানকে বলে যে আমাদের একটি এতিমখানা রয়েছে, সেখানে আয়লার মতো অনেক বাচ্চাই থাকে, আর তারা সেখানে পড়াশোনা করে। সুলেমান তাকে বলে যে আয়লা মানসিকভাবে প্রস্তুত নয় সেখানে এখনই যাওয়ার, আমি ধীরে ধীরে তাকে মানসিকভাবে প্রস্তুত করব, তারপরই আমি আপনার কাছে দিব। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সুলেমান আয়লাকে নিয়ে সেই টিচারের কাছে যায়। সুলেমান আয়লাকে বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তোমাকে এখন স্কুলে যেতে হবে। আয়লা খুশি মনে তার ক্লাসরুমে যেয়ে বসে, আর তার বন্ধুদের সাথে মিলে সে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। আর এই দৃশ্য যখন সুলেমান তার বন্ধু বাইরে থেকে দেখছিল, তাদের মন খুবই খারাপ হয়ে যায়। তারা কোনোভাবে চাচ্ছিল না আয়লাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। সুলেমান নিজের মনকে অনেক শক্ত করে সে ফিরতি পথ ধরে সুলেমান হাঁটতে থাকে, আর তখনই দেখা যায় পিছন থেকে আয়লা দৌড়ে আসতে থাকে। আয়লা সুলেমানের কাছে এসে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সে সুলেমানকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি আপনাকে ছাড়া এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো, আমার তো আপনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না বাবা। এটা শুনে সুলেমান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে আয়লাকে জড়িয়ে ধরে আর সে আয়লাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সুলেমান আয়লার জন্য একটি কাঠের বাক্স বানায়, যার ভেতরে করে সে আয়লাকে তুর্কিতে নিয়ে যেতে চাচ্ছে। সে কাঠের বাক্সটি নিয়ে জাহাজে উঠতে যায়, আর তখনই একজন সৈনিকের সন্দেহ হয়। তখনই সে ওই বাক্সটি খুলে ফেলে, আর তারা দেখতে পায় যে ওই বাক্সের মধ্যে ছিল আয়লা।
এরপরই সুলেমানকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়। আর সুলেমানের আর তুর্কিতে ফেরা হয় না ওইবার। সুলেমানকে কোনো শাস্তি দেওয়া হয় না, কিন্তু তার সিনিয়র তাকে বলে যে তোমার এখনই তুর্কিতে ফিরে যাওয়া উচিত। কিন্তু সুলেমান তার ডিসিশনে অনর। সে বলতে থাকে যে আমি অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড আলীকে হারিয়েছি, আমি আয়লাকে আর হারাতে চাই না। তখন সিনিয়র অফিসার সুলেমানকে বোঝায় যে তুমি এখন আপাতত চলে যাও, তুমি কয়েক বছর পরে এসে আয়লাকে নিয়ে যেও। সুলেমানের এই কথাটা ঠিকঠাক লাগে, তাই সুলেমান রাজি হয়। আর এরপরই সেই দিনটি চলে আসে যেদিন আয়লাকে ছেড়ে সুলেমানকে চলে যেতে হবে। সুলেমান আয়লাকে নিয়ে পোর্টে চলে আসে। সুলেমান আয়লাকে বলতে থাকে যে আজকে আমি বাবা হিসেবে তোমাকে ওয়াদা করছি যে আমি তোমাকে একদিন না একদিন নিতে আসবই, আর এরপর থেকে আমরা চিরদিনের জন্য একসাথে থাকব। আয়লা তো ছোট মানুষ, সে তো আর এই ওয়াদার মানে বুঝে না। সে তো শুধু থাকতে চায় সুলেমানের সাথে, কারণ তার তো সুলেমান ছাড়া আর পৃথিবীতে কেউই নেই। সুলেমান আয়লাকে রেখে জাহাজের উদ্দেশ্যে অশ্রু ভরা চোখ নিয়ে হাঁটতে থাকে, আর আয়লা তার পিছে দাঁড়িয়ে প্রচন্ড কান্না করতে থাকে। আয়লার এই কান্না দেখে সত্যি বলতে আমার নিজের চোখেও পানি চলে এসেছিল, কারণ এটা তো পুরো সম্পূর্ণ সত্য ঘটনা, আর আয়লা পৃথিবীতে এখনো বেঁচে আছে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে তুর্কিতে। তুর্কিতে ফেরার পরে সুলেমান পায় আরও একটি খারাপ খবর। সে জানতে পারে যে নুরানের বিয়ে হয়ে গিয়েছে। এই খবর শুনে সুলেমান চলে যায় নুরানের কাছে সরাসরি দেখা করতে। নুরান তখন তাকে বলে যে তোমার জন্য আমি আর কতদিন অপেক্ষা করতাম, তুমি ওই ছোট মেয়েটির জন্য কবে ফিরবে তাও জানতাম না, তাই বাধ্য হয়েই আমি বিয়ে করেছি, আর আমার পক্ষে আর কখনোই তোমার জীবনে ফেরা সম্ভব না। আর এটা বলেই নুরান সেখান থেকে চলে যায়। সুলেমান ডিসিশন নেয় যে সে আর এই শহরেই থাকবে না, সে তার বাবা মার কাছে গিয়ে থাকবে, আর সেটাই সে করে। কিন্তু যাওয়ার আগে সে তার প্রিয় বেস্ট ফ্রেন্ড লিলিকে বিয়ে করে। লিলি আর সুলেমানের বিয়ের বয়স অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু সুলেমান এখনো মন খারাপ করে বসে থাকে আয়লার জন্য। সে এখনো আয়লার পথ চেয়ে বসে থাকে। লিলি এটা দেখে ডিসিশন নেয় যে সেও সাহায্য করবে সুলেমানকে আয়লাকে খোঁজার জন্য। লিলি কোরিয়ান এম্বাসিতে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে, আর একদিন কোরিয়ান এম্বাসি থেকে লিলি এবং সুলেমানকে ডেকে পাঠানো হয়। তারা যখন ওই এম্বাসিতে যায় তখন ওই এম্বাসির অ্যাম্বাসেডর তাদেরকে বোঝাতে শুরু করে যে আয়লাকে খুঁজে পাওয়ার আশাটা তাদেরকে ছেড়ে দিতে, কারণ আয়লাকে খুঁজে পাওয়াটা ছিল অসম্ভব, কারণ আয়লার নাম তো আর আয়লা ছিল না। আর এরই মধ্যে এটাও শিওর যে আয়লার নামটা এখন আর আয়লাও নেই ওই দেশে। আয়লা তো ছিল একটি মুসলিম নাম। এটা শুনে সুলেমান খুবই হতাশ হয়ে পড়ে, কিন্তু তখন লিলি তাকে বোঝায় যে তুমি এটা নিয়ে হতাশ হইও না, আমি আর তুমি দুজন মিলে খুঁজে বের করব। কিন্তু তারা কখনই বুঝতে পারেনি যে তারা খুঁজতে খুঁজতে 47টা বছর পার করে দিবে। হ্যাঁ, এভাবেই 47 বছর কেটে যায়, আর দেখা যায় যে এখন সুলেমান এবং লিলি অনেক বুড়ো হয়ে গিয়েছে। দেখানো হয় যে তুর্কিতে একটি বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু সুলেমান বাড়ি থেকে না বের হয়ে বরং আয়লার জিনিসগুলো সে খুব যত্ন করে আটকিয়ে রাখছিল। আর এটা দেখি বোঝা যায় যে সুলেমান আয়লার জন্য এখনো পথ চেয়ে বসে আছে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় আরো 5 বছর পর। সাল 2002। তখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, আর তখন সাউথ কোরিয়া এবং জাপানের মধ্যে একটি খেলা হচ্ছিল। সুলেমান সেই খেলা টিভিতে দেখছিল। সে টিভির মধ্যেও ওই গ্যালারিতে সে আয়লাকে খুঁজতে থাকে। আর এই দৃশ্য যখন সুলেমানের সত্যিকারের মেয়ে দেখছিল তখন তার মন খুবই খারাপ হয়ে যায়, কারণ সে চায় তার বাবা এখন আর ওই বাচ্চা মেয়েটিকে না খুঁজুক। 52টা বছর চলে গিয়েছে, এখন অ্যাটলিস্ট সে তার পরিবারকে সময় দিক। কিন্তু বৃদ্ধ সুলেমানের চোখের সামনে তো সেই বাচ্চা মেয়ে আয়লার মুখটাই বারবার ভেসে ওঠে। সে সবসময় চিন্তা করতে থাকে আয়লা এখন কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে কিনা। আর এরই মধ্যে একজন রিপোর্টারের ফোন আসে লিলির কাছে। সেই রিপোর্টার তাকে জানায় যে সে আয়লার জীবন নিয়ে একটি মুভি করতে যাচ্ছে, আর সে আয়লাকে খুঁজে পাবার জন্য সুলেমানকে সাহায্য করবে। আর এটা শুনে সুলেমান এবং লিলি খুবই খুশি হয়ে যায়। তারা ওই রিপোর্টারের সাথে দেখা করতে যায়। সুলেমান ওই রিপোর্টারকে তার জীবনের সকল ঘটনা খুলে বলে। রিপোর্টার সুলেমানকে বলে যে আমরা আয়লার ছোটবেলার কিছু ইনফরমেশন খুঁজে পেয়েছি, তার কিছু বন্ধুকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আয়লাকে আমরা খুঁজে পাইনি। সুলেমানের চোখে পানি চলে আসে, আর এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ওই রিপোর্টারের কাছে একজন ভদ্র মহিলার কল আসে। সে নিজেকে আয়লা বলে দাবি করছে। রিপোর্টার এই কথা কাউকে কিছু না বলে সে তখনই সেই মহিলার সাথে দেখা করতে চলে যায়। রিপোর্টার ওই মহিলার কাছে আয়লার ছোটবেলার কিছু ছবি দেয়, আর তখনই ওই মহিলা ওটা দেখে কেঁদে বলে আমার বাবা কোথায়। আর আমরা তখনই বুঝে যাই এ আর কেউ না, এ হচ্ছে সেই ছোট্ট মেয়ে আয়লা।
আর এরপরই চলে আসে এই মুভির সব থেকে ইমোশনাল দৃশ্য। সাল 2010। সুলেমান ঠিক 60 বছর পরে আবারও কোরিয়াতে আসে। সুলেমান বলতে থাকে, কোরিয়া এখন অনেক বদলে গিয়েছে। আমি জানি না আমার বাচ্চা মেয়েটা এখানে কিভাবে বড় হয়েছে। আর এরপরই দেখা যায় সুলেমান একটি পার্কে গিয়েছে আয়লার সাথে দেখা করতে। আর ফাইনালি সেই সময় চলে আসে। সুলেমান আয়লাকে প্রথম দেখাতে চিনে ফেলে। আয়লা এবং সুলেমান দুজনকে জড়িয়ে ধরে আর প্রচন্ড কাঁদতে থাকে। এই কান্না যতটা না কষ্টের, তার থেকে বেশি অনেকটাই সুখের। একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল 60 বছর আগে যে সে তাকে ফিরিয়ে নিয়ে যাবে। 60 বছর কেটে গিয়েছে ঠিকই, কিন্তু তার বাবা তার প্রমিস রেখেছে। আর এর পরের দৃশ্যে সত্যিকারের আয়লা এবং সুলেমানের যখন 2010 সালে দেখা হয়েছিল তখনকার কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। এই মুভিটা শেষে আমার দুটি কথা মনে হয় যে পৃথিবীতে মন থেকে চাইলে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। আর দ্বিতীয় কথাটি হচ্ছে শুধুমাত্র জন্মদিনে বাবা হওয়া যায় না। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়।